চট করে মুখ ঘুরিয়ে জানালার দিকে করে রাইকা বলে, রাগী মানুষের খাবার আমি খাই না। কণ্ঠে তেজ নিয়ে রাহিম বলে, ফেলে দেবো কিন্তু। ঝাঁঝালো কণ্ঠে রাইকাও বলে ওঠে, যার জিনিস সে ফেলবে তাতে আমার কি? খাবারগুলো টাকা দিয়ে কিনে এনেছে, এগুলো ফেলবো ভাবলেন কিভাবে? আমি তো আপনাকে ফেলে দেওয়ার কথা বলেছি। রাইকা চোখ পাকিয়ে তাকালো। রাহিম হালকা হেসে নরম কণ্ঠে বলে, আমি সরি, খাবারগুলো খেয়ে নেন, প্রচণ্ড বেগে মাথা ব্যথা করছে আমার। এবার সে শান্ত হলো। রাহিমের হাত থেকে প্যাকেটটা নিয়ে খেতে শুরু করলো। সেতে ছিল রাহিমকে, সে খাবে না বলেছে। রাইকা জোরাজুরি করেনি। রাহিম পানির বোতল হাতে নিয়ে সিটি হেলান দিল। নীরবে চোখ দুটো বুজে ভাবছে গন্তব্য পৌঁছাতে আরও কত সময় লাগবে। আজ হয়তো একটু বেশি সময় লাগছে। গাড়িটার স্পিড নেই, গরুর গাড়ির মতো টানছে। মাথা ব্যথাটা যেন বিরক্তি দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে খেয়েছে রাইকা। এবার পেটটা শান্ত হলো। রাহিমের হাত থেকে পানির বোতল নিয়ে ডক ডক করে খেয়ে নিল। মুখ মোছার কিছু পাচ্ছে না সে। চোখ বুজে পকেট থেকে রুমালটা বের করে দিল। রাইকা কিছু না বলে চুপচাপ মুখ মুছে পুনরায় রাহিমের কাছে ফেরত দিল রুমালটা। ঠান্ডা লাগছে রাইকার। সে চাদরটা ভালোভাবে টেনে গায়ে জড়িয়ে নিতে গিয়ে অবাক হয়ে গেল। কি ব্যাপার, চাদর কোত্থেকে এলো তার গায়ে? এতক্ষণ যাবৎ ঘোরাঘুরি করলো, তবুও টের পায়নি সে তার গায়ে বাড়তি কিছু আছে। এখনই নজরে এসেছে। চট করে রাহিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, এই চাদরটা কার? আমার গায়ে কিভাবে এলো? চোখ খুলেনি সে, ওভাবেই উত্তর দিল, এতক্ষণ নজর পড়লো চাদরের দিকে? আগে খেয়াল করিনি, তবে অনুভব করছিলাম আমার ঠান্ডা লাগছে না। ব্যাগ থেকে রুমাল বের করার সময় দেখেছি, তবে এই বিষয়ে কথা বলার বা ভাবার সময় পাইনি। আপনার সঙ্গে চলতে চলতে নিজের খেয়াল হারিয়ে গিয়েছে আমার। রাহিম স্বাভাবিক কণ্ঠেই বলে, আমার থেকে দূরত্ব বজায় রাখুন, নয়তো আর অনেক কিছু হারিয়ে ফেলবেন। আসল কথা বলুন। আসল কথা আবার কোনটা? আমার গায়ে চাদর কিভাবে এসছে? ওই যে জানলা দিয়ে উড়ে এসছে। ইয়ার কি কেন করছেন? ওটা আমার, আপনি ঠান্ডা লাগছিল তাই বের করেছে। মুখটা ঘুরিয়ে নিয়ে মুচকি হাসল রাইকা। চাদরটা গায়ে ভালোভাবে জড়িয়ে নিল। রাহিমের মাথা ব্যথা বোধে তেমন কথা বলল না রাইকা। ঘণ্টাখানেক পরে গাড়ি থেমে গেল। অবশেষে গন্তব্যে পৌঁছতে পেরেছে। এক এক করে সবাই নেমে যাচ্ছে। রাহিম নিজের এবং রাইকার ব্যাগ নিয়ে নেমে গেল। রাত তখন 12টা। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। রাহিম সাইডে দাঁড়িয়ে রাইকার উদ্দেশ্যে বলল, আপনি এখন কোথায় যাবেন? চলুন, আমি পৌঁছে দিচ্ছি। রাইকা ছোট্ট শ্বাস ফেলে বলে, আমাদের বাসা নারায়ণগঞ্জ, এখান থেকে অনেকটা দূরে। আপনি বেস্ট ফ্রেন্ডের বাসায় যাবেন বলেছিলেন। বাসায় যাব বলিনি, ওকে দেখতে যাব বলেছি। একই ব্যাপার, এখন কোথায় যাবেন? এত রাতে না ওর বাসায় যাওয়া সম্ভব, আর না ওকে দেখতে হসপিটালে। তাহলে কি রাস্তায় বসে থাকবেন? রাইকা দুঃখী চেহারা করে বলল, এছাড়া আর কি করব, আপনি চলে যান। পাগল হচ্ছেন নাকি? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাইকা। রাহিম ভেবে চিনতে গলা খাকারে দিয়ে বলল, বাসায় কিন্তু মা নেই, যাবেন আমার সঙ্গে? উনি কোথায় গিয়েছেন? ট্যুরে, আগামীকাল নাগাদ চলে আসবে, চাইলে যেতে পারেন। আন্টি জানতে পারলে বকবেন না আপনাকে? হ্যালো ম্যাডাম, আমি খারাপ কিছু করছি না। এছাড়া তিনিও আপনাকে দেখতে চেয়েছেন। চলুন। কতক্ষণ লাগবে পৌঁছতে বাসায়? এখান থেকে যেতে মিনিট 5 লাগবে। রাহিম একটা রিক্সা ভাড়া করে নিল। দুজন চড়ে বসতেই রিক্সাওয়ালা প্যাডেল ঘোরাতে লাগলেন। বাসায় এসে পৌঁছেছে এখনই। দরজা খুলে রুমে ঢুকে আলো জ্বালিয়ে দিল রাহিম। চারপাশ আলোয় চকচক করছে। দরজা ঠিকঠাক মতো লাগিয়ে দিল। রাইকা মনোযোগ দিয়ে সব কিছু দেখতে লাগলো। ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে ওরা। প্রত্যেকটা জিনিস সঠিক জায়গায় রেখেছে। এত পরিবারের সব কিছু রাইকার ভীষণ ভালো লাগছে। এখানে দুটো রুম আছে, একটায় রাহিম থাকে, অন্যটায় রাহিমের মা রেখা বেগম। দেয়ালের বুকে ঝুলিয়ে রাখা রাহিমের অসংখ্য ছবি, আর্মির ইউনিফর্ম পরা বেশ কিছু ছবি রাইকা সময় নিয়ে দেখল। পাশে একটা ছবি, সেটায় চোখ আটকে গেল রাইকার। সুন্দরী এক নারীর কোলে ছোট্ট একটা বাচ্চা, বাচ্চাটাও ফুটফুটে। রাইকা রাহিমকে ডেকে বলল, এই যে ভাইয়ার বন্ধু, শুনুন, এখানকার সুন্দরী নারীও ফুটফুটে বাচ্চাটা কে? সোফায় বসে চিরছিল রাহিম। হঠাৎ এমন প্রশ্নে উঠে দাঁড়িয়ে বলল, ওটা মা আর আমার ছবি। এগুলো দেখার অনেক সময় পাবেন। আপাতত রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন,
আর আমাকে এত বড় নামে রাখতে হবে না, রাহিম বললেই হবে। ড্রয়িং রুম থেকে সোজা নিজের রুমে চলে গেল রাহিম। রাইকা নিজের ব্যাগটা নিয়ে রেখা বেগমের রুমে এলো। এই রুমটাও বেশ সাজানো গোছানো। ব্যাগ থেকে নর্মাল কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে গেল। ওদিকে রাহিমও ফ্রেশ হতে ঢুকলো। রাইকা ফ্রেশ হয়ে এসে ঘড়ির দিকে তাকাতেই দেখলো 12:30 বেজে গিয়েছে। গুটি গুটি পায়ে রুম থেকে বের হতেই কানে শব্দ এলো রান্নাঘর থেকে। সে এগিয়ে গিয়ে দেখতে পেল রাহিম কিছু রান্না করছে। রাইকা হালকা গলা খাকারি দিয়ে বলল, আসবো? এটা আপনাদেরই জায়গা, আসুন প্লিজ। ভেতরে গিয়ে রাইকা বলল, এত রাতে রান্নার কি দরকার? আপনার খেতে পেয়েছে, আমারও খেতে পেয়েছে। কি কি রান্না করতে পারেন? সবই রান্না করতে পারি, তবে এই মুহূর্তে গরম ভাত আর ডিম ভাজা ছাড়া কিছু পাবেন না। আমি হেল্প করবো? দরকার নেই, আপনি দূরেই থাকুন। কিছু তো করে দিই। আমি এতটাও খারাপ রান্না করি না, একবার খেয়ে দেখতে পারেন। রাইকা ঘুরে ফিরে রান্নাঘর দেখতে লাগলো। রাহিম নিজের কাজ চলমান রেখে বলল, রাতে একা ভয় পাবেন না তো? দ্রুত উত্তর এলো, আমি ভয় পাই না। সেটা প্রথম দিনেই টের পেয়েছে। রাত তখন 1:30। রান্নাবান্না শেষ করে খেয়ে নিল তারা। পেট শান্তি, এবার ঘুম হবে দারুণ। রাহিম ঠান্ডা গলায় রাইকাকে বলল, ঘুমিয়ে পড়ুন, কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। আপনি তাহলে দরজাটা খোলা রাখবেন। কেন? নয়তো আপনাকে ডাকবো কি করে? আশা করি টাকার প্রয়োজন হবে না। তবুও দরজা খোলা রাখবেন। মাথা ধরেছে, গুড নাইট। রাইকাকে রেখেই চলে গেল রাহিম। সে রুমে ঢুকে থপ করে বিছানায় শুয়ে পড়ল। রাইকা গিয়েও চুপটি করে শুয়ে পড়ল। ক্লান্ত দুটো শরীর বিছানায় এলিয়ে দিতেই অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ল। নতুন ভোরের আলো ফুটেছে। নতুন একটি দিন পেয়েছে সবাই, পেয়েছে নতুন করে বাঁচার সুযোগ। ঘুম নামক মৃত্যু থেকে আল্লাহ জাগিয়ে তুলেছেন। পাখিরা নির্ছেড়ে আহারের আশায় খানিকক্ষণ বাদেই তাদের ছানাপোনা খিদের যন্ত্রণায় কিচিরমিচির শব্দ করে কাঁদতে থাকবে। তাই বাবা মায়েরা আহার সংগ্রহ করতে বেরিয়েছে। উঠতে পারা ছানাকে সঙ্গে নিয়েছে। ছোট্ট ছানাকে বাসাতেই যত্নে রেখে গিয়েছে। মানুষও ঠিক তেমনই। বয়স্ক বাবা মা স্ত্রী সন্তানদের খাবার জোগাড় করতে বেরিয়ে পড়েছে নানান কাজে। জীবিকার তাগিদে তাদের কত কিছুই না করতে হয়। এক মুঠো ভাতের জন্য মানুষ সব কিছুই করতে পারে। ব্যস্ত শহরে ব্যস্ত সবাই, ছোট থেকে বড় সব পেশার মানুষই ছুটে চলেছে। রাস্তার পাশে থাকা কুকুরগুলো বিশাল শব্দে ঘেউ ঘেউ করছে। হয়তো খিদে পেয়েছে। রাইকার ঘুম ভাঙেনি এখনো। ছোট্ট বাচ্চাদের মতো পড়ে পড়ে ঘুমোচ্ছে সে। ওদিকে রাহিমের পাতলা ঘুম ভেঙে যায় যে কোনো সময়। ফজরের আজান তার কানে পৌঁছলে তাকে বিছানায় পাওয়া যায় না। ছুটিতে থাকলে ফজরের নামাজ আদায় করে বাইরে হাঁটাহাঁটি করে অনেকক্ষণ। মা ছেলের জন্য নাস্তা তৈরি করে ডাইনিংয়ে সুন্দর করে সাজিয়ে রেখে তিনি নিজের কাজে চলে যান। কিন্তু আজ তো মা বাসায় নেই, তার উপর বাসায় অতিথি আছে, নিজেকেই সব কিছু করতে হবে। ফজরের নামাজ আদায় করে ছাদে গিয়েছে হাঁটতে। বাইরে গেলে সময় বেশি লাগবে বলে ছাদেই কাজ চালাচ্ছে। হুটহাট ফোন বেজে উঠলে ভীষণ বিরক্ত হয় রাইকা। সময়ে অসময়ে কল করা মোটেও পছন্দ করে না সে। ফোন একাধারে বেজেই চলেছে। চোখে মুখে চরম বিরক্তি নিয়ে কল রিসিভ করল। কানের কাছে ধরতেই ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে বলল, কি হলো রাইকা, এতক্ষণ ধরে কল করছি, রিসিভ করছিস না কেন? ঘুমো ঘুমো কণ্ঠে রাইকা বলে, এত সকালে কেউ কল করে বাবা? ঘুমোচ্ছি আমি। এখনো সকাল আছে, ঘড়ি দেখ কয়টা বাজে। কি বলতে কল করেছো সেটা বলো না বাবা। তুমি আসছো কবে সেটাই জানতে কল করেছি। থাকি আর 2 দিন। তোমার বড় আম্মু এবং বাড়ির বাকি সবাই আগামীকালই চলে যাবেন। তুমি একা সেখানে থেকে কি করবে? রাইকা ফোন কানে ধরেই শোয়া থেকে লাফিয়ে উঠল। তার বাবা মা কেউই জানেন না যে তাদের মেয়ে বাড়ি ছেড়ে ঢাকায় এসেছে গত রাতে। এখন কি তার বাবাকে খবরটা জানানো ঠিক হবে, নাকি চেপে যাবে? যদি গ্রামে কারো কাছ থেকে জানতে পারেন তবে তো ব্যাপারটা খারাপের দিকে চলে যাবে। রাইকাকে তার বাবা মা পুরো স্বাধীনতা দিয়ে রেখেছেন, কেননা বাবা মা জানেন তাদের মেয়ে ভুল কিছু করবে না। কিন্তু তাদের কাছ থেকে এই ব্যাপারটা আড়াল করলে রাইকার ওপর থেকে বিশ্বাস ঠুনকো হয়ে যাবে। কিন্তু এখন যদি বলে সে রাহিমের সঙ্গে এসে তার বাসাতেই উঠেছে, বিষয়টা কিভাবে নেবে তারা? রাইকা চুপ রইল, একদম চুপ।
কোনো শব্দ করছে না সে। মেয়ের এমন নীরবতা ঠাউর পেয়ে রফিকুল ইসলাম বললেন, কি হয়েছে মা, চুপ করে আছিস কেন? কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে বাবাকে বল। এই হলো বাবার তিনটি দিক। তিনি যখন প্রচণ্ড রেগে থাকেন তখন তুই বলে সম্বোধন করেন, যখন একটু মনটা ফুরফুরে থাকে তখন তুমি বলে সম্বোধন করেন, যখন মেয়ের প্রতি স্নেহশীল হয় তখন আবারও সেই তুই বলে সম্বোধন করেন। তবে বাবা তার একদম বেস্ট ফ্রেন্ডের মতো। মায়ের সাথে এতটা সহজভাবে কথা বলতে পারে না সে। কিছুটা খিটখিটে মেজাজের তার মা। কোনো কিছু শেয়ার করে শান্তি পায় না রাইকা। শুকনো ঠোরজোড়া নাড়িয়ে ছোট্ট সুরে রাইকা বলে, বাবা, তোমার একটা সত্যি কথা বলবো, বকবে না তো? রফিকুল ইসলাম সোজাসাপটা উত্তর দিলেন, ভুল করলে শুধরে দিব, অন্যায় করলে শাসন করব। আমি তোর বাবা, নির্দ্বিধায় সব কিছু আমাকে বলতে পারিস। আমি ঢাকায় এসেছি বাবা। রফিকুল ইসলাম অবাক সুরে বলেন, কি বলিস মা? গতকাল তোর ভাইয়ার বউ ভাত ছিল, তো অত রাতে একা কীভাবে এসেছিস? কি এমন প্রয়োজন ছিল মা? এখন কোথায় আছিস? খুবই যদি জরুরি ছিল তাহলে আমাদের সঙ্গেই চলে আসতিস। একা রাতের বেলা চলাফেরা করা বিপজ্জনক, এটা তো তুই বুঝিস মা। আমাকে বললে আমি এগিয়ে নিয়ে আসতে পারতাম। বাবা ভীষণ দুশ্চিন্তা করছেন তা বুঝতে বাকি নেই রাইকার। সে ভরসা দিয়ে বাবাকে বলে, আমি একদম ঠিক আছি, আজ বিকেলেই নারায়ণগঞ্জ ফিরবো। বাচ্চাদের জন্য দুশ্চিন্তা হবে, এটাই স্বাভাবিক মা। বল কোথায় আছিস এখন? বাবা, আমি তোমায় কখনো মিথ্যে বলি না। মা বুঝতে চায় না আমাকে, তাই তাকে কখনো কখনো মিথ্যে বলতে হয়। তবে তুমি তো আমায় বুঝতে পারো, তোমায় মিথ্যে বলে আমারই ভেতরে অস্বস্তি শুরু হয়। ভাইয়ার বন্ধু রাহিম, ওনার সঙ্গে এসেছি বাবা। অনেক রাত হয় ওনার বাসায় উঠেছি। খারাপ ভেবো না বাবা, ওনারা ভীষণ ভালো মানুষ। ওনার মাও খুবই ভালো একজন মানুষ। চিন্তামুক্ত হলেন রফিকুল ইসলাম। কাজের সূত্রে রাহিমকে একটু একটু চেনেন তিনি। এতটুকুতেই ওনার মনে হয়েছে ছেলেটা ভদ্র, নম্র এবং মেধাবী। নিজেদের বাড়িতেও রাহিমের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করেছেন। সব কিছু মিলিয়ে ভালো একটা ছেলে বলেই গণ্য করেছেন রফিকুল ইসলাম। অতি ঠান্ডা মেজাজে তিনি মেয়েকে বললেন, আমি নিজেও জানি রাহিম ভালো একটা ছেলে, এবং অবশ্যই ও ভালো বাবা মায়ের সন্তান। ওর সুন্দর আচরণেই তা প্রকাশ পায়। তবে মা, আমি ভাবছি এভাবে তার বাসায় যাওয়াটা কি ঠিক আছে? কি ভাববেন রাহিম বা ওর মা? যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে আয় মা। বিকেলেই ফিরছি বাবা। এখানে আসিস না, খানিক বাদে তোর মা বেরোবে তোর নানুর বাসার উদ্দেশ্যে। তুই বরং সেখানে চলে যা। দুদিন থেকে তোর মাকে নিয়ে চলে আসিস। আমি অফিসে যাব, দেরি হয়ে যাচ্ছে। একটু শোনো না বাবা। হ্যাঁ শুনেছি, জলদি বলো বাবা। মা হঠাৎ নানু বাসায় কেন যাচ্ছে? তোমার ছোট ছেলের বিয়ের ব্যাপারে কথা বলবে, মেয়ে দেখতে যাবে। আমাকেও যেতে বলেছেন তোমার নানু। আমার কি সময় আছে বলো? ভাতিজার বিয়েতে ঠিকভাবে থাকতে পারলাম না, ভীষণ দুঃখ লাগে বিষয়টা মনে হলে। রাইকা উত্তেজিত কণ্ঠে বলল, আবার বিয়ে? বাহ, দারুণ তো। একটা বিয়ে খেয়ে আসতে না আসতেই আরেকটা বিয়ের গন্ধ পাচ্ছি। তবে আমার মন খারাপ লাগছে। আমার আদরের ছোট ছেলেটা কিচ্ছুটি বললো না আমায়। তোমার ছেলে সময়ই পাচ্ছে না, অল্প সময় নিয়ে শুধু আমাকে জানিয়েছে। ঠিক আছে বাবা, আমি বরং আমার ছেলের সাথেই বুঝে নিব ব্যাপারটা। এবার তুমি বলো মাকে কি বলবো। আমার এখানে কিভাবে, মানে আমি কিভাবে এসেছি, কার সঙ্গে এসেছি বা কোথায় থেকেছি, কি বলবো মাকে? যদিও কাউকে মিথ্যা বলা উচিত নয়, তবে তোর মা একটু বেশি বুঝতে পারে, তাই তাকে সত্য বলার প্রয়োজন নেই। নয়তো এক গাদা কথা শোনাবে তোকে, সঙ্গে আমাকেও। তুই সোজা বলবি রাহিমের সঙ্গে এসেছিস ঠিক, তবে রাতে তোর বেস্ট ফ্রেন্ড ইফতির বাসায় থেকেছিস। আর বাড়তি কথা বলার প্রয়োজন নেই। থ্যাংক ইউ বাবা, তুমি পৃথিবীর সেরা বাবা। রফিকুল ইসলাম শব্দ করে হেসে বললেন, ছোটবেলা থেকেই আমরা তোমাকে সব রকম স্বাধীনতা দিয়ে রেখেছি। কারণ কি জানো? আমরা বিশ্বাস করি আমাদের মেয়ে কখনো অন্যায় কিছুর সঙ্গে লিপ্ত হবে না। আমার দুর্বিশ্বাস আমার মেয়ে কোনোদিন খারাপ কিছু করবে না। আমি বড় মুখ করে সবসময় তোমাকে সাপোর্ট করেছি। তোমার কাছে বাবা হয়ে আমি একটাই অনুরোধ করব, তুমি কখনো তোমার বাবার উঁচু মুখটা নিচু করে দিও না। এটা প্রথম এবং শেষ অনুরোধ।
তোমার কাছে মা। কেউ যেন কখনো আঙুল তুলে বলতে না পারে আমি আমার মেয়েকে শাসন না করে বেশি বেশি প্রশ্রয় দিয়ে একজন খারাপ মানুষ তৈরি করেছি। আমি তোমাকে ভালোবাসি, তোমার কাজকে সম্মান করি, তোমার স্বপ্নকে গুরুত্ব দেই। আমি চাই না পৃথিবীতে তুমি একজন খারাপ মানুষের উপাধি পাও। আমি চাই সবাই যেন তোমায় দেখে, তোমার কাজ দেখে এবং তোমার সভ্য আচরণ দেখে বলে আদর্শ বাবা মায়ের আদর্শ সন্তান। আমার প্রত্যেকটা কথা তুমি মাথায় রেখো, চলবে মা? দিন শেষে যদি আমাকে শুনতে হয় রফিকুল ইসলামের মেয়ে ভালো নয়, আমার এই জীবনে এর চেয়ে দুঃখজনক আর কিছু হবে না মা। পরিশেষে এটাই বলবো, তুমি সৎ থেকো, যা কিছু করবে তা সৎভাবে করবে। এমনটা না হলে বিশাল আফসোস নিয়ে মারা যাব আমি। আমার মেয়ে আমার জন্য খারাপ পথে গিয়েছে। কথা বলতে বলতে কেঁদে ফেললেন রফিকুল ইসলাম। তার যে মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন, যদিও তার মেয়ে তার স্বপ্ন পূরণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসএসসি, এইচএসসি এবং মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত দিয়েছে সে। এবার অপেক্ষার রেজাল্টের। পরীক্ষায় উত্তীর্ণ হলেই স্বপ্নের অনেকটাই কাছে চলে যাবে। খুব কাছ থেকে স্বপ্ন ছুঁয়ে দিতে পারবে। মেয়েকে একজন ডক্টর হিসেবে দেখার স্বপ্ন রফিকুল ইসলামের। চোখ মুছে নিলেন রফিকুল ইসলাম। রাইকা বাবার অনুভূতি টের পেয়ে বলল, আমি আজ পর্যন্ত এমন কিছুই করিনি বাবা, যার কারণে তোমার মুখ নিচু হতে পারে। আগামী দিনেও এমন কিছু করব না, এটা বিশ্বাস রাখতে পারো। তুমি যেভাবে গড়ে তুলেছ আমি সেভাবেই গড়ে উঠেছি। এখানে আসার আগে তোমায় জানানো উচিত ছিল, আমার ভুল হয়েছে, তাড়াহুড়ো মাথায় আসেনি। আমি দুঃখিত বাবা। ঠিক আছে, এরকম আর কখনো করো না। সাবধানে নানু বাসায় যাও। আল্লাহ হাফেজ। কল কাটলেন রফিকুল ইসলাম। রাইকা কান থেকে ফোনটা নামিয়ে নিল। ফোনটা গরম হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে কথা চলছিল তাই। ঘড়ির দিকে তাকালো, প্রায় 7:30 বেজে গিয়েছে। বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফ্রেশ হয়ে এলো রাইকা। সাইড ব্যাগ থেকে ক্রিম বের করে মুখে মেখে নিল। শুকনো ঠোরজোড়ায় ভ্যাসলিন দিয়ে রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে এসে দাঁড়ালো, চারিপাশে চোখ বোলালো। একদম নিরিবিলি, জানালাগুলো বন্ধ সব, পর্দাও সেভাবেই আছে। বাইরের আলো ভেতরে আসতে পারছে না। কেমন থমথমে পরিবেশ। হালকা বুকটা কেঁপে উঠল রাইকার। ভয়ার্ত স্বরে ডাকে, এই যে শুনছেন, কোথায় আপনি? উঠেনি এখনো? শুনশার নীরবতা বিরাজ করছে চারিপাশে। নিজের বলা কথা যেন নিজের কানে এসেই বাজছে। কারোরই সারা শব্দ নেই। হঠাৎ দরজা খোলার শব্দে চমকে উঠল। স্বাভাবিক দরজা খোলার শব্দটা যেন কানে বিকট শব্দের মতো এসে লাগলো। ভয়ে চুপসে গেল রাইকা। চোখে মুখে তার তীব্র ভয় কাজ করছে। সদর দরজা দিয়ে কেউ ভেতরে প্রবেশ করলে তাকে ড্রয়িং রুম থেকে দেখা যায় না। ডাইনিং রুম ডেঙিয়ে এলেই তবেই তাকে দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে রাইকা উকিঝুঁকি মারছে রাহিমের রুমের দিকে, তবে সেই রুমের দরজা বন্ধই রয়েছে। সদর দরজার দিকে যাবে বলে ভয়ে ভয়ে পেছন ঘুরে দাঁড়াতেই গলা ছেড়ে চিৎকার দিল। তার একটুখানি সামনেই দাঁড়িয়ে আছে রাহিম। ওকে এভাবে দেখে ভয় পেয়েছে। সে ভেবেছিল রাহিম এখনও ঘুম থেকে ওঠেনি। হঠাৎ করে তার চিৎকারে রাহিমও বেশ ঘাবড়ে গিয়েছে। চটজলদি রাহিম দুপা পিছিয়ে এসে বলল, কি হচ্ছে আপনার? আমি রাহিম, চিনতে পারছেন না? ভূত দেখার মতো চিৎকার করে তো আমাকে ভয় পেয়ে দিয়েছিলেন প্রায়। রাইকা ধপ করে সোফায় বসে পড়ল। দু হাতে মাথা চেপে ধরে লম্বা শ্বাস ফেলে বলল, আপনি বাইরে গিয়েছেন কখন? আপনার আক্কেল জ্ঞান মোটেও ভালো না তো। আমায় একা রেখে কিভাবে পারলেন বাইরে যেতে? রাহিম ধীর পায়ে রাইকার সামনের সোফায় গিয়ে বসে বলল, আমি ছাদে গিয়েছিলাম, আপনার ঘুম তো অনেক ভারী। ভেবেছিলাম আমি ফিরে আসার আগে ভাঙবে না, এর জন্য বেরিয়েছে। অনেকটুকু ভয় পেয়েছেন? রাইকা মাথা তুলে রাহিমের দিকে তাকিয়ে বলল, ভুতুরে বাসা আপনার, ভয় পাবো না তো কি পাবো? কারণ অজানা। তবে রাইকার ভয় পাওয়া দেখে বেশ মজা পাচ্ছে রাহিম। ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে সে। রাইকা তার দিকে তাকাতলেই হাসি বিলীন হয়ে যায়। রাহিম গলা থেকে ইয়ারফোন নামিয়ে টি টেবিলের ওপর রেখে বলল, পানি খাবেন? আনবো? দুদিকে মাথা নাড়াল। রাহিম বুঝলো পানি খাবে না। ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করে ইয়ারফোনের বাঁশিয়ে রাখলো। উপর হাত দুটো গুজে জিজ্ঞেস করল, তা ম্যাডাম কি খাবেন এখন? এতক্ষণে রাইকা অনেকটাই স্বাভাবিক হয়েছে। একটু ভেবে উত্তর দিল, আপনার হাতে স্পেশাল কিছু ট্রাই করা যাক। রাহিম বাঁকা হেসে বলল, আমার হাতে স্পেশাল খাবার ডাল ভাত খাবেন?
ভাত হলেই হয় আমার, সঙ্গে ডাল কিংবা ভর্তা ব্যাপার না, বরং এগুলো ভালো লাগে আমার। আমার কথায় এগুলো শান্তির খানা। মুস্কি হাসল রাহিম। আজকালকার মেয়ে হয়েও তার মুখে এমন কথা শুনে অবাক হলো রাহিম। ঠোঁটের কোণে সন্তুষ্টির হাসি ফুটিয়ে বলল, এমন মেয়ে বিয়ে করা উচিত। ঘরে এরকম স্ত্রী থাকলে অল্প দিনে স্বামী ধনী হবে নিশ্চিত। একটু লজ্জা পেল রাইকা। রাহিম তার লজ্জা বাড়াতে আর কিছু বলল না। সোফা ছেড়ে উঠে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, কেউ চাইলে রান্নার কাছে আমাকে একটু সাহায্য করতে পারে। মুহূর্তেই রাইকা চলে গেল রান্নাঘরের দিকে। এক ঝুড়ি সবজি নিয়ে বসেছে রাহিম, তবে সে বুঝতে পারছে না কি রান্না করবে। রাইকা রান্নাঘরে প্রবেশ করতেই তাকে উদ্দেশ্য করে রাহিম বলে, এগুলো দিয়ে কি করা যায় বলুন তো? ছোট্ট মোড়া টেনে বসলো রাইকা। সবজিতে হাত বুলিয়ে বলল, সবজি খিচুড়ি কেমন হয়? রাহিম বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, মেহমানকে খিচুড়ি খাওয়ালে গলা শুকিয়ে যাবে। রাহিম চুলে ভাত চড়িয়ে দিল। ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে এনে পানিতে চুবিয়ে রাখল। রাইকাকে বলল ফুলকপি গাজর ভাজির সাইজে কেটে দিতে। বেগুনটা সে নিজেই কেটে নিল। গরম ভাতের সঙ্গে ইলিশ ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজি, সঙ্গে পাতলা ডাল। সকালের খাবারটা বেশ জমে গিয়েছে। যদিও রাহিম সকালে ভাত খায় না, বিয়ে বাড়ি গিয়ে সে নিয়ম ভেঙে অনিয়মে চলছে। সাদিকের কাছে শুনেছিল রাইকার এক মুঠো ভাত হলে আর কিচ্ছু লাগে না, অন্যদের মতো হাবিজাবি খেতে পারে না। বিপদে পড়ে যদি একটু একটু খায় তবুও বেশিক্ষণ টিকতে পারে না। মূলত তার ভাতের খিদে প্রচুর। খাওয়া শেষ করে দুজনই ড্রয়িং রুমে এসে বসেছে। কেউ কিছু বলছে না। রাইকা নীরবে ছবিগুলো দেখছে। হঠাৎ রাহিমের দিকে তাকিয়ে কণ্ঠে প্রশংসা মিশিয়ে বলে, আপনাকে ইউনিফর্মে তো বেশ দারুণ লাগে। ছবির ওপর নজর রেখে রাহিম বলে, এছাড়া ভালো লাগে না? হকচকিয়ে গেল রাইকা। কি বলবে এখন? তাদের মনের মধ্যে বহু কিছু জমে আছে, কিন্তু সেসব বললে সর্বনাশ হয়ে যাবে। রাইকার উত্তরের অপেক্ষায় থাকতে থাকতে ফোন বেজে উঠল। রাহিম চট করে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে দেখল তার মা। ঝটপট রিসিভ করে বলল, হ্যাঁ মা, বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমার আব্বাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো মা। বিয়ে বাড়ি কেমন আনন্দ করলে? ঢাকায় ফিরছো কবে? করেছি ভালোই, গত রাতে বাসে ফিরেছে মা। সে কি, তুমি তো বলছিলে আরো 2 দিন বাদে ফিরবে, তাই তো আমি এখানে দেরি করছি। রাহিম উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। লম্বা শ্বাস ছেড়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, তুমি তো প্রত্যেক বছর এমন করো মা। আমাকে বলতে পারো তো তুমি ট্যুরের কথা বলে কোথায় যাও? স্কুল থেকে পিকনিকে যাওয়াটা স্বাভাবিক, তবে এই বিষয়টা আমার কাছ থেকে লুকাচ্ছ তুমি। আমি ছোট নই, বোঝার বয়স হয়েছে আমার। আমি চাইলে সব তথ্য বের করতে পারবো, কিন্তু আমি চাই না। যেদিন তুমি নিজের মুখে বলবে সেদিন জানবো, এর আগে জানার চেষ্টা করবো না। রেখা বেগমের মুখ থেকে হাসি উড়ে গেল। ছেলের কথায় বড্ড দুঃখ অনুভব করছেন তিনি। কিছু ভেবে তিনি বললেন, এমনভাবে কথা বলো না রাহিম, আমি তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছি না। আর যদি কিছু লুকিয়েও থাকি তবে এটা বিশ্বাস রেখো, তোমার মা খারাপ কিছু করছে না। বছরের এই সময় একটু ফ্রি থাকি, তার জন্য বন্ধুদের সঙ্গে দেখা করি, তাদের বাড়িতে যাই, তাদের নিয়ে কোথাও ঘুরতে যাই। আমাকে সঙ্গে নাও না কেন? তোমাকে সঙ্গে নিয়েই যখন ঘুরতে যাই তখন কি আমার বন্ধুদের সঙ্গে নিই? আমি তোমার সাথে তর্কে জড়াতে চাই না মা, এটুকু মনে রেখো। এটা ওটা বললে আমি বুঝে যাব না। হতে পারে তুমি বাবার কাছে যাও, আমাকে বলছো না। এটা আমাকে বলতে সমস্যা কোথায় মা? দয়া করে চুপ করো রাহিম, এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আমি আজ ফিরবো না, আগামীকাল ফিরবো, এটাই বলার ছিল। খাবার বাইরে থেকে এনে খেও। তুমি এত তাড়াতাড়ি ফিরবে জানলে আমিও ফিরে আসতাম। অনেক কিছু বলার ছিল তার, কিন্তু সে এই মুহূর্তে মাকে রাগাতে চাচ্ছে না। সে জানে বাবা সম্পর্কিত কিছু বললেই তার বাবা প্রচণ্ড পরিমাণে রেগে যান। এর কারণ কি তা জানে না রাহিম। মনের মধ্যে খুঁতখুত করা প্রশ্নগুলো মাটি চাপা দিল। পুনরায় আগের স্থানে ফিরে এলো। সোফায় বসে নরম গলায় বলল, শুধু আমি একা আসিনি মা, আমার সঙ্গে আরেকজন এসছে। রাইকা চুপটি করে শুনছে রাহিমের কথা। ওপাশ থেকে রেখা বেগম অতি আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন, কে এসেছে তোমার সঙ্গে? আমার আব্বা কি আমার জন্য আম্মা নিয়ে এসেছে?
ঠোঁটের কোণে লাজুক হাসি, মাথা চুলকে বলল, মানে মা, তোমার মিষ্টি কণ্ঠের মেয়েটা এসছে। কথাটা শুনে রেখা বেগম খুশি হয়েছেন, সেটা তার হাসির শব্দে প্রকাশ পেল। এবার ছেলেকে বললেন, ও কি তোমার কাছেই আছে? আমার সঙ্গে কথা বলিয়ে দিবে? দাও না একটু কথা বলিয়ে। রাহিম ফোনটা রাইকার দিকে বাড়িয়ে দিয়ে বলল, মা আপনার সঙ্গে কথা বলতে চায়। রাহিমের হাত থেকে ফোনটা নিল। ভেতরে ভেতরে ভয় কাজ করছে। সেদিন না চিনে না জেনেই কথা বলেছেন, কিন্তু আজ তো পরিচিত, কিভাবে কথা বলবে বা উনি কি বলবেন, ওনার বাসায় আসা নিয়ে কি কিছু বলবেন? 7-5 ভেবে ফোনটা কানে ধরে কণ্ঠ অতি নরম এবং শ্রদ্ধা মিশিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওপাশ থেকে রেখা বেগম একগাদা হেসে বললেন, ওয়ালাইকুম সালাম মা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমার কি অবস্থা? ভালো আছো তুমি? অবশ্য ভালো থাকবে না কেন? তোমার মতো একটা মিষ্টি মেয়ে খারাপ থাকতেই পারে না। ভয় করছে, হাসি পাচ্ছে না মোটেও, তবুও হাসার চেষ্টা করে বলল, জি আন্টি, আমি ভালো আছি। রাইকার কাঁপা কাঁপা গলা শুনে রেখা বেগম বললেন, তুমি কি ভয় পাচ্ছ আমার সঙ্গে কথা বলতে? একদম ভয় পেও না মা। প্রথম দিন যেভাবে স্বাভাবিকভাবে কথা বলেছ, এখনও সেভাবেই বলো। আমি খোলা মনের মানুষ, সবার সঙ্গে খোলাখুলি কথা বলি। জি আন্টি। তুমি এসেছো শুনে ভীষণ খুশি হয়েছি আমি। তোমাকে দেখার বড্ড ইচ্ছে আমার। তুমি আজ থেকে যাও, আমি কালকে চলে আসব। যথাক্রমে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে আন্টি হয়েছে কি, আমার নানু বাসায় যেতে হবে এক্ষুনি, খুব জরুরি প্রয়োজন, মাও আসছে। তাহলে কি তোমার সঙ্গে আমার দেখা হবে না? এই বয়সে এই ইচ্ছে অপূর্ণ রয়ে যাবে? রেখা বেগমের কথায় রাইকা হাসল, ভরসা দিয়ে বলল, পৃথিবী গোল আন্টি, এখানে কখন কিভাবে কার সাথে দেখা হয়ে যায় তা বোঝা মুশকিল। দেখা অবশ্যই হবে, আপনি ফিরে আসুন, আমি দেখা করতে আসব। এবার ভরসা পেলাম। তা তুমি কি করছো মা? তোমার পড়াশুনো শেষ নাকি চলমান? মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষা করছি আন্টি, আগামী 1 মাসের মধ্যে রেজাল্ট দেবে, দেখা যাক ভাগ্যে কি আছে। মাশাআল্লাহ, রেজাল্ট ভালো আসবে দেখো। আমার রাহিমকে ডাক্তার বানাতে চেয়েছিলাম, খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু দেখো ভাগ্যের পরিহাস, ছেলে আমার আর্মি হয়ে বসে আছে। আমার বাবারও স্বপ্ন ছিল তিনি ডক্টর হবেন, কিন্তু ভাগ্যের ফেরে তিনি আজ পুলিশ অফিসার। বাবা অসুস্থ মানুষদের চিকিৎসা করতে চেয়েছিল, কিন্তু ভাগ্য তাকে চোর ছেঁচড়াদের পিছু দৌড়াতে দৌড়াতে অসুস্থ করে দিচ্ছে। এরপর তার স্বপ্ন আমার কাঁধে চাপিয়ে দেন। অবশ্য আমিও চাই তার অপূর্ণ ইচ্ছেগুলো যেন আমার দ্বারাই পূরণ হয়, তাই সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। প্রতিবল হিসেবে আল্লাহ ভালো কিছু দান করবেন, ভরসা রেখো মালিকের প্রতি। কাঁচা মাথায় এ পর্যন্ত আসনি, ইনশাআল্লাহ রেজাল্ট ভালো আসবে, আসতে বাধ্য। দোয়া করবেন আন্টি। মায়েদের দোয়া সন্তানদের উপর সবসময় থাকে মা। আমার খারাপ লাগছে এটা ভেবেছে আমি বাসায় নেই। রাহিম ঠিকমতো খাবার দাবারের ব্যবস্থা করতে পারলো কি না। এসব নিয়ে ভাববেন না আন্টি, উনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন, আর ওনার হাতের রান্না ভীষণ মজার। আমি মেয়ে হয়েও এতটা স্বাদ মতো রাখতে পারি না। ওনার রান্না করা খাবার খেয়ে এটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি, আপনার হাতের রান্না দারুণ। প্রশংসা পেয়ে সশব্দে হাসলেন রেখা বেগম। নিজের নামে প্রশংসা পেলে সবারই আনন্দ লাগে, তবে রেখা বেগমের যেন আনন্দের শেষ থাকে না। কেউ তার নামে প্রশংসা করলে মুখে হাসি বজায় রেখে বললেন, তুমি অনেক ভালো একটা মেয়ে জানো তো। এ যুগের মেয়েগুলোর চেয়ে তুমি অনেকটাই আলাদা। আমার অভিজ্ঞতা আছে, আমি অনেক দেখেছি। আজকে যুগে দাঁড়িয়ে কেউ কারো প্রশংসা করে না, বরং কেউ প্রশংসা পাওয়ার মতো কিছু করলেও তাকে নানাভাবে ছোট করা হয়, অযোগ্য প্রমাণ করা হয়। তোমার নরম মন, তোমার সুন্দর মন মানসিকতার পরিচয় পেলাম। অনেক অনেক ভালো থেকো তুমি মা। আমার রুমে খেয়াল করে দেখো, টেবিলের উপর কন্ট্যাক্ট নোট আছে, সেখানে তোমার নাম্বারটা লিখে রেখেছেও। আমি বাসায় ফিরে কল করব তোমাকে। জি আন্টি। ভালো থেকো, রাখছি মা। কল কাটলেন রেখা বেগম। কান থেকে ফোনটা নামিয়ে রাহিমের দিকে বাড়িয়ে দিল। রাহিম আলগোছে ফোনটা নিয়ে কিছু একটা ভেবে বলল, আচ্ছা, আপনার বয়স কত? আচমকা এমন প্রশ্নে চোখ ছোট করে চাইল রাহিমের পানে।
উত্তর না দিয়ে পুনরায় রাহিম ভ্রু ইশারা করে বোঝায় কত। রাইকা উত্তর দেয় 23+। রাহিম নখ কামড়ে বলে, কিভাবে? কিছু সমস্যার কারণে স্কুলে যেতে দেরি হয়েছে আমার, সেজন্যই বয়স আর পড়াশোনার মধ্যে তফাৎ সৃষ্টি হয়েছে। ও তাই তো বলি, পড়াশোনার সঙ্গে বয়স ঠিক নেই, আবার চেহারার সঙ্গে কথা বলতেও ঠিক নেই, সব কিছু উল্টাপাল্টা লাগে। রাহিমের বলা প্রথম কথাটা রাইকা বুঝলেও দ্বিতীয় কথাটা মাথায় খেলছে না। কি বোঝাতে চেয়েছে সে? বোঝার চেষ্টা করেও ব্যর্থ হলো। উপায় হারিয়ে মিনমিনে সুরে বলল, আপনার দ্বিতীয় কথাটা বুঝতে অসুবিধা হচ্ছে আমার, পরিষ্কার করে বলুন যাতে বুঝতে সুবিধা হয়। রাহিম নড়ে চড়ে পায়ের উপর পা তুলে আয়েশ করে বসল। হালকা গলা খাকারি দিয়ে স্বাভাবিক ভঙ্গিতেই বলতে শুরু করলো, আপনার সাথে প্রথম যেদিন দেখা হয়, মানে আপনার সাথে কথা বলার আগ মুহূর্ত পর্যন্ত আমি ভেবেছিলাম আপনার বয়স একেবারেই অল্প। মূলত আপনাকে দেখতেও ঠিক বাবুদের মতোই লাগে। যাই হোক, যখন আপনি আমাকে হুমকি দিলেন আমি যেন আপনার পিছু না হাঁটে, তখন আমি সত্যি দোটানে পড়ে গিয়েছিলাম। আপনার কথা বলতে শুনে মনে হয়েছে আপনি আমার চেয়ে বয়সে অনেক বড় হবেন। তখন নিজেকে কিছুটা বুঝিয়ে নিয়েছে, কিন্তু পরবর্তীতে যখন আপনার সাথে আবার বাজেভাবে দেখা হলো আর আপনার বাজে আচরণ, তখন আমি মনে মনে ঠিক করেছিলাম আপনি হয়তো অসভ্য একটা মেয়ে, যার কারণে নিম্নমানের ব্যবহার আপনাকে দিয়ে শোভা পায়। অবশ্য এখানে আমার চরিত্রটাও খুব একটা ভালো ছিল না। আমার ধারায় যা কিছু হয়েছে তা নিজের অজান্তে। এবার আসি আসল কথা। একটু একটু করে যখন আপনার সাথে কথা বলছিলাম আর আপনার মুখটা খুব কাছে থেকে দেখছিলাম, তখন একটা মুহূর্তের জন্য মনে হয়নি প্রথম থেকে যা কিছু ঘটেছে তার জন্য এই মুখটা দায়ী। আমি নিজেই নিজেকে এটা বলে বুঝিয়েছি যে সেসব কল্পনা ছিল। এরকম একটা মুখ কখনোই এতটা ভয়ঙ্কর হতে পারে না। সব কিছু মিলে আপনাকে বেশ উল্টোপাল্টা লাগে। আপনার কোন ব্যবহারটা স্থানীয় তা এখনও বোধগম্য হতে পারেনি। আমি এই বিষয়ে খুবই হতাশ।